হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাইন্ড গেম। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির 6th লেকচার হবে। লাস্ট লেকচারে কিন্তু আমরা আগস্ট অফার সম্পর্কে পড়েছিলাম। ওকে, সেখানে আগস্ট অফারে কী কী প্রাবধান করা হয়, দিল্লি চলো আন্দোলন সম্পর্কে পড়েছিলাম, 1935 সালের গভটপ অ্যাক্ট ইন্ডিয়া পড়েছিলাম এবং নেহরু কমিটির কী কী প্রপোজাল দিয়েছিলেন সেগুলো পড়েছিলাম। ওকে, আজকে আমরা কি পড়ব, নেক্সটে পড়ব হচ্ছে ক্রিস মিশন, ওয়াভেল প্ল্যান অ্যান্ড আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান। এই তিনটে জিনিস আমরা আজকে কভারেজ করব। ওকে, চলো আমাদের চ্যাপ্টার চলছিল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন। ওকে, আগস্ট অফারের পরেই, আগস্ট অফার যখন রিজেক্ট হয়ে যায়, আরেকটি প্ল্যান আসে আমাদের, যেটাকে আমরা বলি ক্রিস মিশন। মিশন সেটা হচ্ছে আমাদের 11ই মার্চ 1942। ওকে, 11ই মার্চ 1942 সালে ক্রিস মিশন প্রথম মানে ক্রিস মিশনকে বানানো হয়। আর ভারতে আসে অ্যারাইভড সেটা হচ্ছে আমাদের 23শে মার্চ 1942-এ। ওকে, ভারতে আসেন। এই ক্রিস মিশনে কি কি প্রাবধান করা হয় দেখে নিই সেগুলোকে। 1 নাম্বার, is a elected constituent assembly will be made. ভোটের মাধ্যমে কি হবে, আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু গঠন করা হবে। এখানে কিন্তু ইলেক্টেড ওয়ার্ডটা কিন্তু ওরা ঢুকিয়ে দিল, কারণ এর আগে এই ওয়ার্ডটা না থাকার জন্য কি হয়, রিজেক্ট হয়ে যায় আগস্ট অফার। 2 নাম্বার, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে মেম্বারগুলো হবে সেগুলো কি হবে, ডিফারেন্ট স্টেট থেকে, ভারতের ডিফারেন্ট স্টেট থেকে কি হবে, এখানে ইলেক্টেড হবে। ওকে, ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি the members will be appointed from different states. বিভিন্ন রাজ্য থেকে অ্যাপয়েন্ট করা হবে। 3 নাম্বার, ব্রিটেন কি করবে, ভারতকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে। ওকে, ব্রিটেন উইল ডিফেন্ড ফ্রম ফরেন অ্যাটাক। কারণ সে সময় ভারতের উপরে আমাদের এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা ছিল জাপানের দ্বারা। ওকে, সে কারণে এটা করা হয় যে আমরা কি করব, বৈদেশিক আক্রমণ থেকে ভারতকে রক্ষা করব, এটা এখানে প্রাবধান করে দেওয়া হয়। কিন্তু এই 2 নাম্বার পয়েন্ট কংগ্রেস মানতে রাজি হলেন না, কারণ এখানে বলেছেন যে ডিফারেন্ট স্টেট থেকে আমাদের মেম্বারকে অ্যাপয়েন্ট করা হবে। তাহলে বিভিন্ন রাজ্য থেকে যদি মেম্বারকে অ্যাপয়েন্ট করা হয়, তাহলে তারা কি করবে, মেম্বারগুলো নিজের স্টেটের স্বার্থ টানবে। এ কারণে কি হবে, আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভেঙে যাবে, দেশ ভেঙে যাবে। এ কারণে কি হয়, ক্রিস মিশন কি হয়ে যায়, রিজেক্টেড হয়ে যায়, রিজেক্টেড বাই কংগ্রেস। কংগ্রেস দ্বারা কিন্তু রিজেক্ট হয়ে যায়। আর এখানে একটা প্রশ্ন হয়, এই ক্রিস মিশনের উপরে দুজনের উক্তি আমাদেরকে পড়তে হয়, দুজনের কমেন্ট পড়তে হয়, যেটা আমাদের পরীক্ষাতে আসে। এই ক্রিস মিশনকে নিয়ে কিছু কমেন্ট হয়। ফার্স্ট কমেন্ট করে আমাদের মহাত্মা গান্ধী।
মহাত্মা গান্ধী এই ক্রিস মিশনকেই কমেন্ট করেছেন, ইট ইজ আ পোস্ট ডেটেড চেক, পোস্ট ডেটেড চেক। ওকে, সেকেন্ড উক্তি, সেটা আমাদের জওহরলাল নেহরু করে, JL নেহরু। জওহরলাল নেহরু এই ক্রিস মিশনের উপরে কমেন্ট করেন, ইট ইজ আ পোস্ট ডেটেড চেক অফ আ সিঙ্কিং ব্যাংক, ডুবতি হুই জাহাজ, মানে ডুবন্ত জাহাজের সাথে তুলনা করে। পোস্ট ডেটেড চেক অফ এ সিঙ্কিং ব্যাংক। ওকে, এটা হচ্ছে জওয়াহরলাল নেহরুর কমেন্ট। নেক্সটে চলে যাই। এরপরে ভারতে শুরু হয়ে যায় ভারত ছাড়ো আন্দোলন। সেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি 8ই আগস্ট 1942, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, সেটা আমরা প্রত্যেকে জানি 8ই আগস্ট 1942। এতে কি হয়, এই ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটেনের উপরে আরো প্রেসার পড়তে শুরু করে। ওকে, নেক্সট আমরা পড়বো ওয়াভেল প্ল্যান। ওয়াভেল প্ল্যান। ওকে, অক্টোবর 1943-তে ওয়াভেল ডিক্লেয়ার as the new viceroy of India. Wavell declared as a new viceroy of India. ডিক্লেয়ার হয়, কিন্তু সেই সময় কিন্তু অ্যাপয়েন্ট কিন্তু হয়নি। ওকে, নেক্সটে এই ওয়াভেল অ্যাপয়েন্ট হয়ে যায় 1944-এ। ওয়াভেলের কার্যকাল হয় আমাদের 1944 থেকে 1947 পর্যন্ত। ওকে, আর এই সময়ে 1945-এ 4 জুন 1945-এ পেশ হয় আমাদের ওয়াভেল প্ল্যান। ওয়াভেল প্ল্যানের দরুনই আমাদের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল গঠন হয় ভারতে। ফার্স্ট পয়েন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল। এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের দরুনই কি হবে, দুটো বডি হবে, যেখানে একজন হবে হেড, যে হেড হবে সে হবে আমাদের ভাইসরয় হেড থাকবে। নেক্সট, চিফ অফ আর্মি। এই চিফ অফ আর্মি কি হবে, একজন ব্রিটিশার হবে। ওকে, একজন ব্রিটিশার হবে চিফ অফ আর্মি। অ্যান্ড আদার্স মেম্বার কি হবে, এরা প্রত্যেক কি হবে, ইন্ডিয়ান হবে। কিন্তু এই আদার্স মেম্বারের মধ্যেও কিছু ভাগ থাকবে। কেমন, এখানে নাম্বার অফ মুসলিম অ্যান্ড নাম্বার অফ হিন্দু দুটো কি হবে, ইকুয়াল হবে। এই আদার্স মেম্বার্সের মধ্যে হিন্দু মুসলিম সমান হবে। নাম্বার অফ মুসলিম মেম্বার ইকুয়াল টু নাম্বার অফ হিন্দু মেম্বার। এগুলো হচ্ছে আমাদের ওয়াভেল প্ল্যানে ডিক্লেয়ার করা হয়, যেটা 4 জুন 1945-এ। ওকে, নেক্সটে চলে যায়
এরপরেই শুরু হয় আমাদের সিমলা কনফারেন্স। সিমলা কনফারেন্স, সিমলা কনফারেন্স চলে আমাদের 25শে জুন থেকে 14ই জুলাই 1945। ওকে, সিমলা কনফারেন্স। এই সিমলা কনফারেন্সেরই সভাপতিত্ব করছিলেন, চেয়ারম্যান ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। আজাদ সভাপতিত্ব করছিলেন। ওকে, কিন্তু এই সিমলা কনফারেন্সে আমাদের মহাত্মা গান্ধী কিন্তু পার্টিসিপেট করেনি। মহাত্মা গান্ধী ডিড নট পার্টিসিপেটেড ইন সিমলা কনফারেন্স। ওকে, মহাত্মা গান্ধী ডিড নট পার্টিসিপেটেড। Gandhi did not participate. এই সিমলা কনফারেন্সে কি হয়, আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ, এখানে বলে মোহাম্মদ আলী জিন্নাহর ডিমান্ড ছিল, মোহাম্মদ আলী জিন্নাহর এর আগে যখন ওয়াভেল প্ল্যান দেখলাম, সেখানে আমরা দেখলাম যে নাম্বার অফ মুসলিম অ্যান্ড নাম্বার অফ হিন্দু এ দুটো কী হবে, সমান হবে। কিন্তু কোন কোন মুসলিম ক্যান্ডিডেট সেখানে নেওয়া হবে সেটা কিভাবে, সেটা আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ ডিসাইড করবে। এক কথায় মুসলিম লীগ ডিসাইড করবে। মুসলিম লীগ সিমলা কনফারেন্সে ডিমান্ড করে বসে যে ওয়াভেল প্ল্যানে যে মুসলিম মেম্বারদের নেওয়ার কথা বলা হয়েছে, সেই মুসলিম মেম্বারদের পুরোপুরি নমিনেট কে করবে, আমাদের হচ্ছে মুসলিম লীগ করবে। ওকে, এই কারণে কি হয়, মোহাম্মদ আলী জিন্নাহর ডিমান্ডের জন্যই আমাদের কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কি হয়, ডিসপিউট শুরু হয়ে যায় এবং সিমলা কনফারেন্স আমাদের ফেল হয়ে যায়। ওকে, মোহাম্মদ আলী জিন্নাহ কি করে, ডিমান্ড করে বসে যে মুসলিম ক্যান্ডিডেট ও নমিনেট করবে, এক কথায় মুসলিম লীগ নমিনেট করবে। সিমলা কনফারেন্স ক্যান্সেল হয়ে যায়, ফেল হয়ে যায়। ফেল। নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের আসে হচ্ছে, যেটা আমরা জানি, ক্যাবিনেট মিশন প্ল্যান। ওকে, ক্যাবিনেট মিশন প্ল্যানের হওয়ার আগেই একটা ইনফরমেশন আমাদের পড়তে হবে। এই সময় কিন্তু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই 24শে অক্টোবর 1945-এ গঠন হয়ে যায় আমাদের ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যাকে আমরা বলি ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কি হয়, পুরোপুরি অর্থনীতি ভেঙে যায় এবং তার সব থেকে বেশি মার কার উপরে পড়ে, ব্রিটেনের উপরে। তার মধ্যে এদিকে ইউএনও গঠন হয়ে গেছে, ইউএনও থেকে প্রেশার পড়ছে, ভাই তুই যে 24শে অক্টোবর 1945 সালে ইউএনও গঠন হয়ে যায়। এর আগে কি হয়, এর আগে দেখলাম যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কি হয়, আমাদের অর্থনীতি ভেঙে যায় ব্রিটেনের। এদিকে আবার কি হয়, ইউএনও প্রেশার দিতে শুরু করে, তুই যে সমস্ত দেশকে দখল করে রেখেছিস সেগুলোকে ছেড়ে দে। নেক্সটে এই প্রেশারের দরুনই ভারতে চলে আসে আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান। ওকে, এই ক্যাবিনেট মিশন প্ল্যান গঠন হয় 24 মার্চ
1946-এ। আর ভারতে আসেন 16ই মে 1946-এ। এটা হচ্ছে আমাদের অ্যারাইভ ইন্ডিয়া। ইন্ডিয়ার কোথায়? সেটা হচ্ছে আমাদের মুম্বাই। মুম্বাই। ওকে, 16 মে 1946-এ। এই ক্যাবিনেট মিশন প্ল্যানে 3 জন মেম্বার ছিলেন। আর এই সময় ব্রিটেনের পিএম ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এটলি। আর ক্যাবিনেট মিশন প্ল্যানে 3 মেম্বার ছিলেন, 3 মেম্বার। তার মধ্যে কি হবে? একজন হবে চেয়ারম্যান, ছিলেন লরেন্স। ওকে, নেক্সট মেম্বার 2 নাম্বার, সেটা হচ্ছে আলেকজান্ডার। নেক্সট 3 নাম্বার ক্রিপস। এই 3 জনকে নিয়ে গঠন হয়ে যায় আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান। ওকে, এই প্ল্যান কি করবে? আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হবে, কিভাবে হবে সেগুলো এখানে ওরা মানে প্ল্যানিং করবে ক্যাবিনেট মিশন প্ল্যানে। ওকে, নেক্সটে চলে যাই। এরপরে আমাদের গণপরিষদের ভোট হয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলির ভোট হয়। ফার্স্ট ভোট হয়ে যায় আমাদের 2 জুলাই 1946-এ ভোট। কিসে? সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ফার্স্ট ভোট হয় আমাদের 2 জুলাই 1946-এ ফার্স্ট ভোট। ওকে, ভোট কতটা সিটে হবে? ভোট হবে 389টা সিটে। ওকে, তার মধ্যে যখন ভোট হয়, ভোট কিন্তু 296টা সিটে ভোট হয়। ওকে, 389 থেকে 296 বাদ দিয়ে দিই, 389 296 কত আসে আমাদের? 93। এই 93টা সিটে কিন্তু ভোট হয়নি, এখানে কি হয়েছে? নমিনেট হয়েছে। 93-তে কি হয়েছে? নমিনেশন। এই 296টা সিটে যখন ভোট হয়, এখানে ইলেকশন হয়। এখান থেকে কিন্তু 3 ভাবে সিটটা কিন্তু ভাগ হয়ে যায়। এর 296টার মধ্যে 208টা সিট কিন্তু পেয়ে যায় আমাদের ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা সিট পেয়ে যায়। 73টা সিট পেয়ে যায় আমাদের মুসলিম লীগ। ওকে, আর 15টা সিট পেয়ে যায় আদার্স, নির্দল, এক কথায় আদার্স 15টা সিট পেয়ে যায়। এবং এই আদার্স কি করে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে সাপোর্ট করে দেয়। একেই তো 208টা সিট পেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিলই, তার মধ্যে 15 আদার্স আবার কি করে দিল? ন্যাশনাল কংগ্রেসকে সাপোর্ট করে দিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে কি চলে আসে? সংখ্যাগরিষ্ঠতা চলে আসে। আর আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই কি হবে? আমাদের পিএম হবে। ওকে, সংখ্যাগরিষ্ঠ দলই কি করবে? সরকার গঠন করবে। এরপরে কি হয়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের অস্থায়ী সরকার গঠন করে, যেটা স্বাধীনতার আগে, যেটাকে আমরা বলি ইন্টারিম গভর্নমেন্ট। ওকে, এবং সেই ইন্টারিম গভর্নমেন্টে যখন গঠন হবে, তখন যে পিএম হবে, পিএম কে শপথ বাক্যকে পাঠ করাবে, সেটা হচ্ছে আমাদের ভাইসরয়। সে ভাইসরয় এই সময় কে আছে? আমাদের ওয়াভেল। নিঃসন্দেহে তাহলে ওয়াভেল কি করবে? ওয়াভেল আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতাকে ইনভাইট করবে। সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতা কে ছিল? আমাদের জওহরলাল নেহরু। ওকে, জওহরলাল নেহরুকে ওয়াভেল ইনভাইট করলেন এবং ইন্টারিম গভর্নমেন্ট গঠন করার জন্য আহ্বান জানালেন। সেপ্টেম্বর 1946-এ গঠন হয়ে যায় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। ওকে,
এই ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে টোটাল পড়বো, মানে নেক্সট ভিডিওতে আমরা ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে ডিটেলস পড়বো, মানে ইন্টারিম গভর্নমেন্টে কে কোন মিনিস্ট্রি পদে ছিল এবং পরবর্তীতে স্বাধীনতার পরে আমাদের আবার কিভাবে সরকার গঠন হবে, সেখানে কে কোন মন্ত্রী পদে ছিল, সেগুলো আমরা ডিটেলস নেক্সট ভিডিওতে পড়বো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, বাই বাই।